তালাকের ৮ বছর পর স্বামী আইএএস হয়ে গ্রামে পৌঁছাল। তালাকপ্রাপ্ত স্ত্রী ফুচকা বিক্রি করছিল। তারপর যা হলো বন্ধুরা, এই সত্যি গল্পটি মহারাষ্ট্রের নাগপুরের, যেখানে বিরাজ নাগপুরের কাছের একটি গ্রামে বসবাসকারী একজন সোজাসাপটা ছেলে ছিল, যার চোখে বড় বড় স্বপ্ন তো ছিল, কিন্তু সে কখনো সেগুলো জোরে বলেনি। কারণ তার বাড়ির পরিবেশটাই এমন ছিল যেখানে স্বপ্নের চেয়ে দায়িত্বের কথাই বেশি বলা হতো। আর পরিবারের সবচেয়ে বড় হওয়ার কারণে সে সবসময় নিজের মনের কথা চেপে রেখে অন্যদের খুশিকে এগিয়ে রাখত। তাই সে কখনো নিজের জন্য আলাদা কিছু করার জেদ করেনি, ব্যাস যা পেয়েছে সেটাই মেনে নিয়েছে। সন্ধ্যা অন্যদিকে এক ভিন্ন স্বভাবের মেয়ে ছিল। সে বুঝদার ছিল, আবেগপ্রবণ ছিল, আর সবচেয়ে বড় কথা হলো সে সম্পর্কগুলোকে খুব গভীরভাবে বুঝত। কিন্তু তার ভেতরে একটা দুর্বলতাও ছিল। সে অন্যদের কথায় খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নিত, বিশেষ করে তখন যখন কথা পরিবারের হয়। আর এটাই তার সবচেয়ে বড় ভুল হতে চলেছিল, যদিও সে সময় তার এর বিন্দুমাত্র আন্দাজ ছিল না। দুজনের বিয়ে এক সাধারণভাবেই হয়েছিল, বেশি কোনো হইচই ছাড়া, বড় কোনো প্রতিশ্রুতি ছাড়া। কিন্তু মনে এই আশা অবশ্যই ছিল যে সময়ের সাথে সাথে সব কিছু ভালো হয়ে যাবে। আর শুরুতে সব কিছু ঠিকঠাকই ছিল। সন্ধ্যা ঘর সামলাত, বিরাজ নিজের কাজে লেগে থাকত, আর ধীরে ধীরে দুজনের মাঝে একটা বোঝাপড়া তৈরি হচ্ছিল, যা যে কোনো সম্পর্কের সবচেয়ে মজবুত ভিত্তি হয়। কিন্তু প্রতিটি গল্পেই একটা মোড় থাকে, আর এই গল্পে সেই মোড়টা ছিল বিরাজের পরিবার, বিশেষ করে তার মা কমলা আর বড় ভাই ধ্রুব, যাদের মনে আগে থেকেই অন্য কিছু একটা চলছিল। কারণ তাদের ভয় ছিল যে যদি বিরাজ আর সন্ধ্যার সম্পর্ক মজবুত হয়ে যায়, তাহলে বাড়ির সম্পত্তি আর সিদ্ধান্তের ওপর তাদের নিয়ন্ত্রণ কমে যাবে। আর এই ভয়টাই ধীরে ধীরে তাদের মনে লোভ আর চালাকির জন্ম দেয়। কমলা সবার আগে ছোট ছোট খোঁটা দেওয়া শুরু করল, কখনো খাবার নিয়ে, কখনো কাজ নিয়ে। আর ধীরে ধীরে সে সন্ধ্যার মনে এই অনুভূতি বসিয়ে দিতে শুরু করল যে এই বাড়িতে তার কোনো বিশেষ জায়গা নেই। অন্যদিকে ধ্রুব সুযোগ বুঝে বিরাজের বিরুদ্ধে এমন সব কথা বলত যাতে সন্ধ্যার মনে হয় যে বিরাজ তাকে বোঝেই না। আর এইসব এত ধীরে ধীরে হচ্ছিল যে কারো তাৎক্ষণিক কিছু ভুল মনে হতো না। বিরাজ এসব কথা বুঝত, সে অনুভব করতে পারছিল যে বাড়িতে কিছু ঠিক চলছে না। কিন্তু সে সব সময়কার মতে চুপ থাকত, কারণ তার মনে হতো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর এইটাই তার সবচেয়ে বড় ভুল ছিল, কারণ কখনো কখনো চুপ থাকাও ভুল হয়ে যায়, বিশেষ করে তখন যখন কেউ নিজের সম্পর্ককেই বাঁচানোর চেষ্টা করছে। সন্ধ্যার মনে এখন ধীরে ধীরে সন্দেহ বাড়তে লাগল। সে প্রতিটি ছোট ছোট কথাকে মেলাতে লাগল। তার মনে হতে লাগল যে হয়তো সত্যি সত্যিই বিরাজ তার থেকে দূরে সরে যাচ্ছে। আর এইটাই সেই সময় ছিল যখন কমলা আর ধ্রুব তাদের চাল আরও জোরদার করল। তারা এমন একটা গল্প বানালো যাতে বিরাজকে ভুল প্রমাণ করা খুব সহজ ছিল। আর সন্ধ্যার সামনে সেটাই সত্যি হয়ে দাঁড়াল। একদিন বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি করা হলো যে সন্ধ্যার মনে হলো এখন তার কাছে আর কোনো রাস্তা বাকি নেই। তার সামনে এমন সব প্রমাণ রাখা হলো, এমন সব কথা বলা হলো যে তার বিশ্বাস পুরোপুরি ভেঙে গেল। আর পুরো সত্যি না জেনেই সে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল যা তার পুরো জীবন বদলে দিতে চলেছিল। সেই সিদ্ধান্তটা ছিল তালাক। যখন সন্ধ্যা এই কথাটা বিরাজের সামনে রাখল, তখন এক মুহূর্তের জন্য সব কিছু শান্ত হয়ে গেল, যেন সময় থমকে গেছে। বিরাজ তাকে খুব মনোযোগ দিয়ে দেখল। তার চোখে কোনো রাগ ছিল না, শুধু এক অদ্ভুত কষ্ট ছিল, যেন সে আগে থেকেই এই দিনটির জন্য প্রস্তুত ছিল। সে সন্ধ্যাকে আটকানোর চেষ্টা করেনি, সে কোনো সাফাই দেয়নি, শুধু একটা কথাই বলেছিল, যদি তোমার এটাই ঠিক মনে হয় তাহলে আমি তোমাকে আটকাব না। সন্ধ্যার সেই সময় এটা মনে হয়েছিল যে হয়তো বিরাজের এতে কিছুই যায় আসে না, কিন্তু আসলে সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ সে নিজের সম্পর্ককে কোনো লড়াই ছাড়াই হারতে দেখেছিল। আর হয়তো তার এটাও উপলব্ধি ছিল যে সত্যিটা সামনে আসতে এখনও অনেক সময় লাগবে। তালাকের পর সন্ধ্যা ঘর ছেড়ে চলে গেল, পেছনে না তাকিয়ে, কিছু না বলে। আর বিরাজ সেই বাড়িতেই রয়ে গেল। কিন্তু এখন আর সেই বাড়ি আগের মতো ছিল না। প্রতিটি কোণ তাকে সেই সম্পর্কের কথা মনে করিয়ে দিত যাকে সে বাঁচাতে পারেনি। আর ধীরে ধীরে তার ভেতর একটা নীরবতা বাস করতে লাগল, যা বাইরে থেকে দেখা যেত না, কিন্তু ভেতরে ভেতরে তাকে বদলে দিচ্ছিল। কিছুদিনের মধ্যেই এমন একটা সত্যি সামনে এলো যা বিরাজের পুরো পৃথিবী নাড়িয়ে দিল। সে জানতে পারল যে যা কিছুই হয়েছিল তা সবই একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল, কারণ সন্ধ্যা চলে গিয়েছিল, আর সেই সত্যিটা এখন শুধু একটা বোঝা হয়ে রয়ে গিয়েছিল।
সেই রাতে বিরাজ প্রথমবারের মতো নিজের কাছে একটা প্রতিশ্রুতি নিল যে সে আর নিজের জীবনকে এভাবে বাঁচবে না, আর একদিন সে নিজেকে এতটাই মজবুত বানাবে যে কেউ তাকে বা তার সিদ্ধান্তগুলোকে দুর্বল ভাবতে পারবে না। আর সেই প্রতিশ্রুতির সাথেই সে পরের দিন সকালে এমন একটা পদক্ষেপ নিল যা তার পুরো জীবনের দিক বদলে দিল। কারণ পরের দিন সকালে কাউকে কিছু না জানিয়ে সে ঘর ছেড়ে চলে গেল। কিন্তু সে শুধু ঘর থেকেই যায়নি, বরং নিজের পুরনো জীবন, নিজের দুর্বলতা এবং সেই স্মৃতিগুলো থেকেও দূরে যাওয়ার চেষ্টা করছিল, যা প্রতি মুহূর্তে তাকে এই অনুভূতি মনে করিয়ে দিত যে সে তার সবচেয়ে জরুরি সম্পর্ককে বিনা লড়াইয়ে হারিয়েছে। আর হয়তো এই কষ্টটাই তার ভেতরে একটা নতুন আগুন হয়ে উঠেছিল, যা এখন তাকে এগিয়ে যাওয়ার জন্য বাধ্য করছিল। শহরের ভিড়ে পৌঁছে বিরাজ একদম নতুনভাবে শুরু করল, যেখানে তাকে কেউ চিনত না, কেউ তার অতীত সম্পর্কে কোনো প্রশ্ন করত না। আর এটাই তার জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়াল, কারণ এখন সে কোনো বোঝা ছাড়াই নিজেকে গড়ার কাজে লাগতে পারত। আর সে সেটাই করল। দিনরাত পড়াশোনা, সংগ্রাম আর একাকিত্ব, এটাই তার জীবন হয়ে গেল। শুরুটা সহজ ছিল না। অনেকবার এমন মনে হয়েছে যে সব ছেড়ে দিই। অনেকবার টাকার অভাব তাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার তার সেই একটা চেহারাই মনে পড়ত, সন্ধ্যার। আর সেই অসম্পূর্ণ গল্পটাই তাকে আবার দাঁড় করিয়ে দিত, যেন তার কষ্টটাই তার শক্তি হয়ে গিয়েছিল। অন্যদিকে গ্রামে সন্ধ্যার জীবনও সেরকম ছিল না যেমনটা সে ভেবেছিল, কারণ যে মিথ্যাকে সে সত্যি মেনে নিয়ে চলে গিয়েছিল সেটাই ধীরে ধীরে তার সামনে মিথ্যা হয়ে খুলতে লাগল। আর প্রতিদিন তার এটা মনে হতে লাগল যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। কিন্তু এখন ফিরে আসার কোনো রাস্তা ছিল না। সন্ধ্যা শুরুতে নিজের বাপের বাড়িতে থাকার চেষ্টা করল, কিন্তু সেখানেও সে বেশিদিন আশ্রয় পেল না, কারণ সমাজের প্রশ্ন, আত্মীয়দের কথা আর মানুষের দৃষ্টি ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভাঙতে শুরু করল। আর এক সময় এমন এলো যখন তাকে নিজের পায়ে দাঁড়াতে হলো। সে গ্রামে ফিরে এলো, কিন্তু এবার বউ হিসেবে নয়, বরং একজন একা নারী হিসেবে, যাকে এখন নিজের জীবন নিজেকেই সামলাতে হবে। আর এখান থেকেই তার আসল পরীক্ষা শুরু হলো, কারণ সমাজ একজন তালাকপ্রাপ্ত নারীকে সহজে মেনে নেয় না, আর প্রতিদিন তাকে তার সিদ্ধান্তের মূল্য চোকাতে হতো। অনেক চেষ্টার পরও যখন সে কোনো কাজ পেল না, তখন সে বাধ্য হয়ে একটা ছোট ঠেলাগাড়ি লাগালো, ফুচকার, যা শুরুতে তার জন্য শুধু একটা প্রয়োজন ছিল, কিন্তু ধীরে ধীরে সেটাই তার পরিচয় হয়ে গেল। আর সে কোনো অভিযোগ ছাড়াই নিজের জীবনকে সেভাবেই মানিয়ে নিল। সময় ধীরে ধীরে পার হয়ে গেল, আর ৮ বছর এমনভাবে কেটে গেল যেন কেউ জীবনের পাতাগুলো খুব দ্রুত উল্টে দিয়েছে। এর মাঝে অনেক কিছু বদলে গিয়েছিল, মানুষ, পরিস্থিতি, চিন্তাভাবনা। কিন্তু কিছু জিনিস এখনও একই রকম ছিল, যেমন অসম্পূর্ণ প্রশ্ন আর না বলা উত্তর। অন্যদিকে বিরাজের পরিশ্রম কাজে দিল। বছরের পর বছর টানা চেষ্টার পর সে সেই মোকাম হাসিল করে নিল যার স্বপ্ন সে কখনো খুলেও দেখেনি। সে এখন একজন আইএএস অফিসার হয়ে গিয়েছিল। কিন্তু এই সফলতার পেছনে যে গল্পটা ছিল সেটা শুধু সে নিজেই জানত, কারণ এর মধ্যে জয়ের চেয়ে কষ্ট বেশি ছিল। আর ভাগ্য যেন সবকিছু জোড়া লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তার প্রথম পোস্টিং সেই এলাকাতেই হল যেখানে তার গ্রাম ছিল। আর এত বছর পর সে আবার সেই জায়গাতেই ফিরছিল যেখান থেকে তার জীবন একটা নতুন মোড় নিয়েছিল। যখন তার গাড়ি গ্রামের সীমানায় প্রবেশ করল, তখন তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। প্রতিটা রাস্তা, প্রতিটা গাছ, প্রতিটা মোড় তাকে কিছু না কিছু মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু এবার সে সেই পুরনো বিরাজ ছিল না। সে বদলে গিয়েছিল, মজবুত হয়েছিল, কিন্তু ভেতরে কোথাও একটা অংশ এখনও অসম্পূর্ণ ছিল। গ্রামে তার আসার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষ তাকে দেখার জন্য জড়ো হতে লাগল, সেই মানুষগুলোই যারা একসময় তাকে সাধারণ মনে করত, আজ তারই সামনে মাথা নত করছিল। কিন্তু বিরাজের কাছে এসবের খুব একটা মূল্য ছিল না, কারণ তার মন অন্য কোনো জায়গাতেই আটকে ছিল। ইন্সপেকশনের সময় যখন তার গাড়ি একটা রাস্তার পাশে থামল, তখন সে এমনিতেই বাইরে তাকাল। আর তখনই তার নজর পড়ল একটা ছোট ঠেলা গাড়ির ওপর, যেখানে একজন নারী ফুচকা বিক্রি করছিল। আর যেমনই সে সেই চেহারাটাকে মনোযোগ দিয়ে দেখল, তার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। সেটা সন্ধ্যা ছিল। ৮ বছর পর একদম হঠাৎ কোনো প্রস্তুতি ছাড়াই সে তার সামনে ছিল, কিন্তু সেরকম নয় যেমনটা সে তাকে ছেড়ে গিয়েছিল, বরং এমন একজন নারী হিসেবে যে জীবনের সাথে আপোষ করে নিয়েছিল, কিন্তু হার মানেনি।
বিরাজ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা মাটিতে গেঁথে গেছে। সে বুঝতে পারছিল না যে এটা সত্যি নাকি তার কোনো ভ্রম, কিন্তু সত্যিটা সামনে ছিল, আর সেটা থেকে চোখ সরানো এখন সম্ভব ছিল না। বিরাজ একটা দীর্ঘশ্বাস নিল আর ধীরে ধীরে সেই ঠেলাটার দিকে এগোতে লাগল, যেন প্রতিটি পা তাকে তার অতীতের আরও কাছে নিয়ে যাচ্ছিল। আর প্রতিটি পা ফেলার সাথে সাথে তার ভেতর চেপে থাকা প্রশ্নগুলো আবার জেগে উঠছিল, যেগুলোর উত্তর সে কখনো খোঁজার চেষ্টাই করেনি। সন্ধ্যা নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু যখনই সে অনুভব করল যে সামনে কেউ দাঁড়িয়ে আছে, সে চোখ তুলে তাকালো। আর যেমনই তার চোখ বিরাজের সাথে মিলল, তার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল, যেন সে এই মুহূর্তটার জন্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল। দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা এত ভারী ছিল যে তাতে ৮ বছরের কষ্ট, অনুশোচনা আর না বলা প্রশ্নগুলো পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। বিরাজ আস্তে করে বলল, "এক প্লেট ফুচকা দিন।" সন্ধ্যা কোনো কথা না বলে প্লেট বানাতে শুরু করল, কিন্তু তার হাতের হালকা কাঁপুনি এটা বলে দিচ্ছিল যে ভেতরে কি চলছে। আর যখন সে প্লেটটা এগিয়ে দিল, তখন তাদের আঙুল এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল, আর দুজনেই সাথে সাথে হাত পেছনে সরিয়ে নিল, যেন কোনো পুরনো ক্ষতে হাত লেগে গেছে। বিরাজ টাকা এগিয়ে দিল, কিন্তু সন্ধ্যা বলল, থাকতে দিন, গ্রাহকদের কাছ থেকেই টাকা নি। এই কথাটা শুনে বিরাজ হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল, কারণ সে বুঝে গিয়েছিল যে এখন সে তার কাছে শুধুই একজন গ্রাহক, তার চেয়ে বেশি কিছু নয়। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর বিরাজ সাহস করে জিজ্ঞেস করল, কেমন আছো? সন্ধ্যা সরাসরি উত্তর দিল না, সে শুধু এতটুকুই বলল, জীবন চলছে যেমন চলা উচিত। এই উত্তরটা ছোট ছিল, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়েছিল। আর বিরাজ বুঝে গেল যে সে বেশি প্রশ্ন করার অধিকার এখন হারিয়ে ফেলেছে। কিন্তু এবার সে চুপ থাকার পাত্র ছিল না। আমি সব জানতে পেরেছি, বিরাজ ধীর কিন্তু স্পষ্ট ভাষায় বলল। সন্ধ্যা তার দিকে তাকালো, কিন্তু তার চোখে মুখে কোনো বিস্ময় ছিল না, যেন সে আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল যে একদিন এই কথাটা সামনে আসবে। সে শুধু শান্ত কণ্ঠে বলল, সত্যি দেরিতে হলেও সামনে আসেই। বিরাজের চোখে অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি তোমার কথা না শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একবার তোমার কথা শোনা উচিত ছিল। সন্ধ্যা হালকা করে নিঃশ্বাস নিল। এখন এসব কথা বলে কি বদলাবে? বিরাজের কাছে এর কোনো উত্তর ছিল না, কারণ সে জানত যে কিছু কথা সত্যিই সময়ের পর বেকার হয়ে যায়। কিছুক্ষণ পর সে আবার বলল, তুমি কি কখনো ফিরে আসার কথা ভেবেছিলে? সন্ধ্যা এবার সরাসরি তার চোখের দিকে তাকালো আর খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, যে বাড়ি থেকে সত্যি না জেনেই বের করে দেওয়া হয়েছে, সেখানে ফিরে যাওয়ার মন চায় না। এই কথাটা শুনে বিরাজ পুরোপুরি চুপ হয়ে গেল, কারণ এবার তার কাছে নিজেকে সঠিক প্রমাণ করার কোনো কারণ ছিল না। ঠিক সেই সময় কিছু গ্রামবাসী সেখানে জড়ো হয়ে গেল, কারণ এখন সবাই বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ দেখা হওয়া নয়। আর মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল, যার ফলে পরিবেশটা আরও অস্বস্তিকর হয়ে উঠল। বিরাজ পরিস্থিতি বুঝতে পেরে বলল, আমি আবার আসব। সন্ধ্যা কিছু বলল না, সে শুধু চোখ নিচু করে নিল, যেন সে আর এই কথোপকথনটা এগিয়ে নিয়ে যেতে চায় না। বিরাজ সেখান থেকে চলে গেল, কিন্তু এবার তার পায়ে একটা নতুন সিদ্ধান্ত ছিল। সে এখন শুধু ক্ষমা চেয়ে থেমে যাওয়ার পাত্র ছিল না, বরং সে সেই সব সত্যিগুলো সামনে আনবে যার কারণে এসব হয়েছিল। পরের দিনই সে নিজের অফিসে একটা আনুষ্ঠানিক তদন্ত শুরু করালো, যার মধ্যে পুরনো মামলা, জমির কাগজপত্র আর পরিবারের লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা হলো। আর ধীরে ধীরে সেসব সামনে আসতে লাগল, যা বছরের পর বছর ধরে চেপে রাখা হয়েছিল। ধ্রুব আর কমলা যখন এই তদন্তের খবর পেল, তখন তাদের মুখের রং উড়ে গেল, কারণ তারা আন্দাজ করতে পেরেছিল যে এবার সত্যিটা আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। আর যে খেলাটা তারা বছরের পর বছর আগে শুরু করেছিল, এখন সেটাই তাদের বিরুদ্ধে যাচ্ছে। গ্রামেও এই খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে লাগল, আর মানুষ নানা ধরনের কথা বলতে লাগল। কিন্তু এবার গল্পটা ভিন্ন ছিল, কারণ এবার সত্যিটা লুকানোর মতো কেউ নয়, বরং সামনে আনার মানুষটা স্বয়ং বিরাজ ছিল। কয়েকদিনের মধ্যেই প্রমাণগুলো এতটা মজবুত হয়ে গেল যে ধ্রুব আর কমলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়ে গেল। আর প্রথমবারের মতো পুরো গ্রামের সামনে এটা পরিষ্কার হয়ে গেল যে আসল ভুল কার ছিল আর কে বিনা কারণে শাস্তি পেয়েছিল। সন্ধ্যা এসব শুনল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ তার জন্যে এসব এখন শুধুই একটা সত্যি ছিল যা সে অনেক আগেই নিজের মনে মেনে নিয়েছিল। সন্ধ্যায় যখন বিরাজ আবার তার কাছে পৌঁছাল, তখন এবার তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল,
যেন সে তার সবচেয়ে বড় কাজটা পূরণ করে ফেলেছে। সে আস্তে করে বলল, এখন সবাই সত্যিটা জেনে গেছে। সন্ধ্যা তার দিকে তাকালো, আর প্রথমবারের মতো তার চোখে হালকা ভিজে ভাব দেখা গেল। কিন্তু সে নিজেকে সামলে নিল। সত্যিটা জানার পর যা কেটে গেছে তা তো আর ফিরে আসে না। বিরাজ মাথা নাড়ল। আমি জানি, কিন্তু আমি চেষ্টা করছি যে যা ভেঙে গেছে তা একটু ঠিক করতে পারি কিনা। সন্ধ্যা কিছুক্ষণ ভাবল, তারপর আস্তে করে বলল, কিছু জিনিস ঠিক হয় না, সেগুলোকে শুধু মেনে নিতে হয়। এই কথাটা শুনে বিরাজ চুপ হয়ে গেল, কিন্তু এবার তার নীরবতা হারের ছিল না, বরং একটা নতুন শুরুর ছিল। কারণ সে বুঝতে পেরেছিল যে এই সম্পর্কটা ফিরে পেতে শুধু সত্যিটাই যথেষ্ট নয়, বরং সময় আর ভরসাও জরুরি। বিরাজ এখন গভীরভাবে বুঝতে পেরেছিল যে এবার যদি সে তাড়াহুড়ো করে, যদি সে শুধু নিজের মনের কথা বলে সবকিছু ঠিক করার চেষ্টা করে, তাহলে হয়তো সে আবার সেই পুরনো ভুলটাই করবে যা সে কয়েক বছর আগে করেছিল। তাই সে নিজেকে আটকে নিল। সে সিদ্ধান্ত নিল যে এবার সে তার ভালোবাসার প্রমাণ দেবে না, বরং নিজের ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে সন্ধ্যার মনে ভরসা ফিরিয়ে আনবে। কারণ যে সম্পর্ক একবার ভেঙে যায় তা জোড়া লাগাতে শব্দ নয়, সময় লাগে। এখন যখনই সে সন্ধ্যার ঠেলায় যেত, তখন আগের মতো অস্থির থাকত না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকত, কখনো খুচকা খেয়ে নিত, কখনো গ্রামের সাধারণ কথা বলত, আর কিছু না বলেই ফিরে যেত। কিন্তু তার প্রতিটি ছোট কাজের মাঝে একটা সততা ছিল, যা ধীরে ধীরে সন্ধ্যা অনুভব করতে শুরু করেছিল। কারণ এবার সে তাকে মানাতে নয়, বুঝতে এসেছিল। সন্ধ্যাও এখন আর আগের মতো ছিল না। সে এই ৮ বছরে অনেক কিছু সহ্য করেছে। একাকিত্ব, মানুষের খোটা, বাধ্যবাধকতা আর বিশ্বাস ভাঙার কষ্ট। কিন্তু এসবের মাঝে সে নিজেকে সামলাতেও শিখে নিয়েছিল। তাই সে এখন কাউকে সহজে বিশ্বাস করত না। কিন্তু যখন সে বিরাজকে বদলাতে দেখত, যখন সে তাকে কোনো স্বার্থ ছাড়াই তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখত, তখন তার মনে কোথাও একটা পুরনো অনুভূতি আবার জেগে উঠত, যাকে সে পুরোপুরি দাবিয়ে রাখতে পারত না। গ্রামের পরিবেশও এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যেসব মানুষ আগে ফিসফিস করে কথা বলত, তারা এখন প্রকাশ্যে সত্যি কথা বলতে শুরু করেছিল। আর সন্ধ্যার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছিল। এখন তাকে কেউ ভুল বলত না, বরং তাকে সম্মানের নজরে দেখা হতো। আর এই পরিবর্তনটাই তাকে ভেতর থেকে একটু মজবুত করছিল। একদিন হালকা বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘে ঢাকা ছিল, আর রাস্তা প্রায় ফাঁকা ছিল। সন্ধ্যা নিজের ঠেলাগাড়িটা সামলাচ্ছিল। তখনই বিরাজ চুপচাপ তার পাশে এসে দাঁড়াল। সে কোনো কথা না বলেই ঠেলায় জমে থাকা পানি সরাতে শুরু করল। তার এই ছোট কাজটার মাঝে একটা আপনত্ব ছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না। আর সন্ধ্যা তাকে চুপচাপ দেখছিল, যেন সে তার প্রতিটি অনুভূতি বুঝতে পারছিল। কিছুক্ষণ পর সে আস্তে করে বলল, আপনার এসব করার কোনো দরকার নেই। বিরাজ হালকা হাসির সাথে উত্তর দিল, দরকার নেই, কিন্তু মন চাইছে। এই কথা শুনে সন্ধ্যা চুপ হয়ে গেল, কিন্তু এবার তার চোখে হালকা ভিজে ভাব ছিল, যেন তার হৃদয়ের দেয়ালটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। দিন গড়িয়ে গেল, আর এখন দুজনের মাঝের দূরত্ব আগের মতো ছিল না। তারা মাঝে মাঝে একটু বেশি কথা বলত, কখনো একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনত, কখনো অকারণেই হালকা হেসে দিত। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সম্পর্কটাকে আবার জুড়তে শুরু করেছিল, কোনো চাপ ছাড়াই, কোনো তাড়াহুড়ো ছাড়াই। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল আর আকাশে হালকা কমলা আলো ছড়িয়ে পড়ছিল, বিরাজ অনেক সাহস করে বলল, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি? তার কণ্ঠে এবার কোনো জেদ ছিল না, শুধু একটা সত্যিকারের আশা ছিল। আর সন্ধ্যা তার দিকে তাকালো, তার চোখের গভীরে চেয়ে, যেন সে এটা বোঝার চেষ্টা করছে যে এবার কি সে সত্যি সত্যিই বিশ্বাস করতে পারে। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর আস্তে করে বলল, শুরু করাটা সহজ হয়, কিন্তু টিকিয়ে রাখাটা খুব কঠিন। বিরাজ আস্তে করে বলল, এবার আমি টিকিয়ে রাখব। আর যদি আমি কখনো চুপ হয়ে যাই, তাহলে তুমি আমাকে আটকে দিও। এ কথা শুনে সন্ধ্যার হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সে সাথে সাথে হ্যাঁ বলল না, কারণ সে এখন হৃদয় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে চাইছিল। কয়েকদিন পর গ্রামের মন্দিরে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই উপস্থিত ছিল। আর সেই ভিড়ের মাঝেই বিরাজ এমন একটা পদক্ষেপ নিল, যার আশা কেউ করেনি। সে সরাসরি সন্ধ্যার সামনে গেল আর সবার সামনে বলল, আমি ভুল করেছিলাম, আমি তোমার জন্য লড়াই করিনি, আর সেই কারণেই আমি তোমাকে হারিয়েছি, কিন্তু এবার আমি তোমাকে হারাতে চাই না। তার গলা কাঁপছিল, কিন্তু তার মধ্যে সততা ছিল। যদি তুমি আমাকে একটা সুযোগ দাও, তাহলে কি তুমি আমাকে আবার বিয়ে করবে? পুরো পরিবেশ একদম শান্ত হয়ে গেল। সবার চোখ সন্ধ্যার ওপর নিবদ্ধ হল।
আর সেই মুহূর্তে শুধু তার উত্তরটাই গুরুত্বপূর্ণ ছিল। সন্ধ্যার চোখে জল চলে এলো, কিন্তু এবার এই জল কষ্টের ছিল না, বরং সেই শান্তির ছিল যা সে এত বছর পর পেয়েছিল। সে বিরাজকে দেখল, যেন সে তার সব সত্যিগুলো অনুভব করতে পারছিল। আর তারপর আস্তে করে বলল, এবার যদি কিছু ভাঙায় তাহলে আমরা দুজন মিলে সামলাব। এটাই ছিল তার সম্মতি। কিছুদিন পর সেই গ্রামেই খুব সাদামাটাভাবে কিন্তু সত্যিকারের মন থেকে বিরাজ আর সন্ধ্যার আবার বিয়ে হল। এবার কোনো লোক দেখানো বিষয় ছিল না, কোনো ভুল বোঝাবুঝি ছিল না, শুধু বোঝাপড়া, বিশ্বাস আর সত্যিকারের সঙ্গ ছিল। যখন বিরাজ সন্ধ্যার হাত ধরল, তখন এবার তার মুঠোটা শক্ত ছিল, যেন সে তাকে কখনো হারাতে চায় না। আর সন্ধ্যাও তার হাত ধরল, কিন্তু এবার চোখ বন্ধ করে নয়, বরং পুরো বুঝে শুনে, কারণ এখন সে জানত যে এ সম্পর্কটা মজবুত আর এখন একে কেউ ভাঙতে পারবে না। গ্রামের মানুষগুলো এবার সাক্ষী ছিল সেই সম্পর্কের, যা ভেঙে গিয়েও শেষ হয়ে যায়নি, বরং আরও মজবুত হয়ে উঠেছিল, কারণ তার মধ্যে সততা আর ধৈর্য ছিল। আর সেই রাতে যখন সবকিছু শান্ত হয়ে গেল, বিরাজ আস্তে করে বলল, এবার আমি তোমাকে কখনো একা অনুভব করতে দেব না। সন্ধ্যা হেসে উত্তর দিল, আর এবার আমি না বুঝে কোনো সিদ্ধান্ত নেব না। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে সম্পর্ক তখন ভাঙে না যখন সমস্যা আসে, বরং তখন ভাঙে যখন আমরা সত্যি না জেনেই সিদ্ধান্ত নিয়ে নিই, আর সঠিক সময় নিজের সম্পর্কের জন্য পাশে দাঁড়াই না। তাই প্রতিটি সম্পর্কে বিশ্বাস এবং কথোপকথন সবচেয়ে বেশি জরুরি। কিন্তু এবার আপনারা বলুন, বিরাজের কি শুরুতেই নিজের স্ত্রীর জন্য আওয়াজ তোলা উচিত ছিল, নাকি তার চুপ থাকাটা সঠিক ছিল? আর সন্ধ্যার কি পুরো সত্যি না জেনেই তালাক নেওয়া উচিত ছিল, নাকি তার একবার সত্যিটা জানার চেষ্টা করা উচিত ছিল? আপনি হলে কি করতেন? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি আপনাদের এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ হয়, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গল্পের সাথে।